আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ উইমেন্স ফুটবল 2026 যেটার বি গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় ইন্ডিয়া বাংলাদেশকে 3-0 গোলে বড় ব্যবধানে পরাজিত করে। শুধু পরাজিতই না, ইন্ডিয়া এই খেলার মধ্যে দিয়ে এবারে সাফের টুর্নামেন্টে তারা যে চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার, সেইটাও তারা সবাইকে জানাই দিল। খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, কেউ হারবে কেউ জিতবে, তবে বাংলাদেশের এত বড় একটা মার্জিনে পরাজয় এটা মেনে নেওয়াটা খুব মুশকিল। কেননা বাংলাদেশ রিসেন্ট এএফসি এশিয়া কাপে চায়না কোরিয়ার সাথে এত বাজেভাবে হারে নাই যত বাজেভাবে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হারলো। এবং বাংলাদেশ যে খেলছে, বাংলাদেশের মাঝমাঠ বলেন বা বাংলাদেশের আক্রমণ ভাগ বলেন, বাংলাদেশের ডিফেন্ডিং বলেন, কোনো কিছুই ঠিক ছিল না। এবং এই ঠিক না থাকার কারণটা হচ্ছে, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। এই পরাজয়টা আমি বলবো যে বাংলাদেশের খুব জরুরি ছিল। এই জন্য জরুরি ছিল যে বাংলাদেশের যিনি কোচ আছেন পিটার বাটলার, উনি যে কাজগুলা করতেছে, যে আন্ডার 17 মেয়েদেরকে নিয়ে ন্যাশনাল টিমে যে খেলায় দিতেছে, এইটা হচ্ছে কি ন্যাশনাল টিমে অন্য যে প্লেয়ারগুলো রেগুলার খেলে তাদের কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। এবং যখন তাদেরকে আবার রিপ্লেস করে নামানো হচ্ছে, তখন তারা কিন্তু তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারতেছে না। এবং এর মধ্যে কিছু কিছু প্লেয়ার আছে যারা মনে করতেছে যে ভাই আমি যতই ভালো খেলি না কেন, এই লোক তো ভাই আমার জায়গায় আরেকটা প্লেয়ার দিয়ে এক্সপেরিমেন্ট করবে, তাহলে আমি ভালো খেলার পরেও তো আমার সাইড লাইনে বসে থাকতে হচ্ছে। সবকিছু মিলায় বলতে পারেন টিমের টিমের যে একটা কনফিডেন্স আছে, এই কনফিডেন্সটা নড়বড়ে হয়ে গেছে। এবং ওইটার রেজাল্টই মাঠের মধ্যে আমরা দেখতে পাইছি যে আমাদের যারা রেগুলার পারফর্মার আছে তারা ঠিকমতো বল রিসিভ করতে পারছে না, তাদের পাসিং ভুল হচ্ছে। বিশেষ করে আমি তো মারিয়ার কথা বলবো, মারিয়া জঘন্য খেলা খেলছে আজকে ইন্ডিয়ার এগেনস্টে। মালদ্বীপের এগেনস্টে প্রথম খেলা বাংলাদেশ যে 16 মিনিট একটা গোল করছে আনিকা, এই গোলের পরে আনিকাকে কি আর মাঠে খুঁজে পাওয়া গেছে? তার মানে কি, মালদ্বীপের মতো একটা একদম লোয়ার র্যাঙ্কিং এর টিমের এগেনস্টে আপনি ওই একটা যে গোল করছেন, আমি বলবো যে এই গোলটা একটা কোইন্সিডেন্ট ছিল। কেননা আপনি তো আপনার ক্লাসটা তো প্রুভ করতে পারেন নাই, পরবর্তীতে তো আপনার একটা গোলও বের করতে পারেনি বাংলাদেশের হয়ে। তো সেই জায়গায় পিটার বাটলারকে তো বুঝতে হবে যে আমার এই প্লেয়ারটাকে আমি নাম্বার 9 পজিশনে খেলাইছি, কিন্তু এই প্লেয়ারটা তার প্রতিফল দিতে পারে নাই। তো সেই জায়গায় আমি আমার প্রপার নাম্বার 9 যেখানে আছে সেইখানে আমি আর এক্সপেরিমেন্ট না করি। একই কথা বলবো শামসুন নাহারের বিষয়। মালদ্বীপের সাথে তার যে পারফরমেন্স একেবারে লো ছিল, এরপরেও তাকে ইন্ডিয়া ম্যাচের দিন আমরা শুরুর একাদশে দেখতে পারলাম। এই যে প্লেয়ার সিলেকশন, ওইটা উনি এত ভালো একটা কোচ হওয়ার পরে এই রকম পারফর্ম যারা করে তাদেরকে আবার একাদশে খেলানো হয়, এটা আমার মাথায় ঢুকে না যে উনি আসলে কিভাবে এই কাজগুলো করেন। আপনি দেখেন মাঝ মাঠে সে মৌমিতাকে খেলাইতেছে, আরে মৌমিতার চাইতে ভাই 100 গুণে বেটার শাহেদা আক্তার রিপা এবং পমেলা মার্মা। এরা তো পরীক্ষিত খেলোয়াড়। আপনি এদেরকে সাইড লাইনে বসায় দিয়ে আপনি 17 এই মেয়েটার ভিতরে কি পাইছেন যে এর একদম শুরুর একাদশে খেলাইতে হবে? এবং প্রথম ম্যাচে তো পুরো 90 মিনিট খেলাইছেন, এই ম্যাচে আপনি 78 মিনিটের সময় যায় তার রিপ্লেস করে তোহরারে মাঠে নামাইছে। তোহরা হচ্ছে একজন স্ট্রাইকার, ঠিক আছে, আপনি গোল পার করার জন্য একটা মিডফিল্ডার কমে একটা আক্রমণ ভাগের প্লেয়ার নামাইছে। তবে তোহরা, রিপা, ওমেলা এদের সাথে কি এই মুভিটার কম্পেয়ার করা যায়? তোহরার কথা বলেন, রিপার কথা বলেন, বা মনিকার কথা বলেন, মারিয়ার কথা বলেন, শৌলি আজিমের কথা বলেন, শামসুন নাহার সিনিয়রের কথা বলেন, কিংবা লেফট উইং পজিশনে ঋতুপর্ণা চাকমার কথা বলেন, এরা তো ভাই একদিনে এই জায়গায় আসে নাই। অনেক সাধনা, অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করার পরে আজকে তারা এই জায়গায় এসে দাঁড়াইছে। আর আপনার কথা নাই বার্তা নাই, আন্ডার 17 মেয়েরে নিয়ে আইসা ভালো প্লেয়ারদের ড্রপ করে দিয়ে আপনি এই প্লেয়ারগুলোকে খেলাইতেছেন। তাও কি এরা যদি এমন হইতো যে আন্ডার 17 টিমটারে এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করাইছে, তারা টেকনিক্যালি খুব সাউন্ড, তাহলে একটা কথা ছিল। এই মেয়েরা তো আন্ডার 17 টিমটাকে এএফসি এশিয়া কাপে কোয়ালিফাই করাতে পারেনি। ইভেন কি কোয়ালিফাইং রাউন্ডের খেলায় তারা চাইনিজ টাইপের কাছে 5-0 গোলে ব্যবধানে পরাজিত হয়েছে। তো তারা তাদের আন্ডার 17 লেভেলটাই মেনটেন করতে পারে না, তাদেরকে আইনে আপনি ন্যাশনাল টিমে খেলায় দিলেন জোরপূর্বক। মানে আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে দেখে আপনি যা তা করবেন, এটা তো হয় না। এই পরাজয়টা একদম প্রাপ্য ছিল বাংলাদেশ। আমি প্রথমে ডিফেন্স নিয়ে আলোচনা করি। শৌর্য আজিমের ব্যাকআপ হালিমা আছে, কিন্তু আপনি হালিমাকে না নামায় আপনি কি করতেছেন, গুয়াহাটিকে মেক শিফট খেলাচ্ছেন। গুয়াহাটি সেন্ট্রাল ডিফেন্সে খেলে, তাকে নিয়ে যায় রাইট উইং ব্যাক পজিশনে আপনি খেলাইতেছেন। কেন? আপনার তো রাইট উইং ব্যাক আছেন, শিউলি আজিম খেলতে পারতেছে না, তার জায়গায় আপনি হালিমাকে খেলাবেন। হালিমা তো আছে, আপনি সাইড বেঞ্চে বসায় রাখা দিয়ে আপনি মেক শিফট খেলাবেন একটা প্লেয়ারে দিয়ে, এটা তো হয় না।
আপনি সেন্ট্রাল ডিফেন্সের দুজনকে খেলাইলেন, সুরমা জান্নাত এবং আফরিনকে। একটা আফরিন হচ্ছে একেবারে অনভিজ্ঞ একটা প্লেয়ার, সুরমা জান্নাত তাও আন্ডার 17 আন্ডার 20 টিমে খেলছে, কিন্তু তারপরেও আপনি তাকে খেলাইতে পারেন। আপনার কাছে তো সেন্ট্রাল ডিফেন্সে আরো একজন প্লেয়ার আছে, সেটা হচ্ছে উন্নতি খাতুন। উন্নতির পরীক্ষিত প্লেয়ার, উন্নতি আন্ডার 19 টিমে 2018 সালে বাংলাদেশের হয়ে খেলছে। তার মানে বুঝতে পারতেছেন তার এক্সপিরিয়েন্স কত, সে বাংলাদেশ ফুটবলের সাথে সে কতদিন ধরে আছে। অথচ আপনি সেই প্লেয়ারটা সাইড লাইনে বসায় দিয়ে আপনারা কারে খেলাইতেছেন? আরফিন এবং সুরমা জান্নাতকে। কেন? আপনি তো গুয়াহাটি কিসলু এবং উন্নতিকে দিয়ে সেন্ট্রাল ডিফেন্সে খেলাই দিতে পারতেন, আর রাইট উইং পজিশনে হালিমা খেলতো। কিন্তু আপনি কি করলেন? আপনি আপনার ইচ্ছা মতো যারে তারে মাঠে নামাই দিতেছেন। একই অবস্থা দেখা গেল। কোচ যদি তার জেদ না ছাড়ে, তাহলে এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে আর কিছু করা সম্ভব না। উনি যদি এখন বলে প্লেয়াররা ঠিক মতো প্র্যাকটিসে আসে না, এসে এইগুলো কথা চলবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্লেয়ারদের কনফিডেন্স নষ্ট করে দিচ্ছেন এবং প্লেয়ারগুলারে এমনভাবে মনে করেন পরিবর্তন করছেন। কখনো আপনি মনিকারে বসায় দিতেছেন, কখনো আপনি শামসুল নাহার সিনিয়রে বসায় দিতেছেন, কখনো আপনি তোহরারে বসায় রাখতেছেন, কখনো আপনি সুলি আজিমরে বসায় রাখতেছেন। এবং এইসব জায়গাতে আপনি কি করতেছেন? আন্ডার 17 মেয়েদেরকে সুযোগ দিচ্ছেন যে আমি অনেক বড় একজন কোচ, আমি চাইলে জুনিয়র প্লেয়ারদেরকে সিনিয়র প্লেয়ার জায়গায় খেলাই দিতে পারি। হ্যাঁ, খেলাই দিতে পারেন, রেজাল্টটা এরকমই হবে। টিমের এরকম একটা অবস্থা হয়ে গেছে, একটা স্যাটেল টিমটা একেবারে নড়বড় করে দিছে। মানে যে প্লেয়ার যে পজিশনে খেলে সে নিজেও জানে না যে আগামীকালকের ম্যাচে সে মাঠে নামতে পারবে কিনা। তো এটা একটা প্লেয়ারের কনফিডেন্স নষ্ট করে দিলে সেই প্লেয়ার পরে মাঠে নেমে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। আপনি অবশ্যই আন্ডার 17 আন্ডার 19 প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে সুযোগ করে দিবেন, অবশ্যই করে দিবেন। সেটা কিভাবে? সেটা 10 মিনিট 15 মিনিট খেলায় শেষের দিকে যা 10 মিনিট আগে মাঠে নামাইতে পারেন, 15 মিনিট আগে নামাইতে পারেন। এরপরে তাদেরকে আস্তে আস্তে একটা হাফ খেলাতে পারেন, হয়তো বা সেকেন্ড হাফে তাদেরকে নামাই দিলেন। কিন্তু না, আপনি দেখা গেছে কি নিয়ে এসে একেবারে শুরুর একাদশে তাদেরকে নামাই দিতেছেন। এইগুলো হয় না। আপনি মনে করতেছেন ফুটবল খেলাটা ডাল ভাত। আপনি অনেক বড় একটা কোচ, কিন্তু তারপরে আপনার কাছে কেন মনে হইতেছে যে ফুটবল খেলাটা ডাল ভাত? আজকে যে প্লেয়ারগুলো আমাদের স্টার, এরা তো একদিনও হয় নাই, প্রচুর পরিশ্রম করার পর আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে। আর আপনি কালকে একটা প্লেয়ারে পাইছেন, আজকে তারা স্টার বানাই দিবেন, এটা হয় কোনোদিন সম্ভব না। বাংলাদেশ তো উইমেন্স ফুটবলের টপ 10টা কান্ট্রির মধ্যে না যে এখানে ট্যালেন্টের ছড়াছড়ি। এই জিনিসটা তো বুঝতে হবে। বাস্তবতার সাথে পিটার বাটলারের পরিকল্পনা এখানে বিস্তার ফারাক আছে। তো আমি এইটুকুই বলবো, নেক্সট যে ম্যাচটা আছে আমাদের নেপালের সাথে, সেই ম্যাচেও যদি উনি এই ধরনের কার্যকলাপ অব্যাহত রাখে, যে জুনিয়র প্লেয়ারগুলোকে নিয়ে শুরুর একাদশে নামায় দেওয়া এবং সিনিয়র প্লেয়ারগুলাকে শেষের দিকে যায় উনি চেষ্টা করবে যে ম্যাচ বের করা যায় কিনা, এটা কোনোদিনও হবে না। বরঞ্চ আমরা নেপালের সাথে আরো বড় ব্যবধানে হারার সম্ভাবনা আছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। ঠিক আছে, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে নেপাল এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।